আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞায় জনগণের প্রত্যাশা পূরণের প্রথম ধাপ অর্জিত হয়েছে। বিএনপি নেতারা একথা বলে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল না। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতির পুনরাবৃত্তি চায় না বলে আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সরাসরি মাঠে নামেনি, যদিও আইনি প্রক্রিয়ায় গুম খুনের বিচারের দাবি জানিয়েছে বারবার। সন্ত্রাসী দল, এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। বিএনপিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি তোলা আওয়ামী লীগের কার্যক্রমই এখন নিষিদ্ধ। তাদের কি মানুষ চায় বলেন? তাদের আর চায় না। জুলাই গণহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৫ আগস্টের পর বারবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও তাতে সরাসরি সায় দেয়নি বিএনপি। সবশেষ ৮ মে আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্র সংগঠনগুলোর অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ ছিল না বিএনপির। অবশেষে ১০ মে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানায় বিএনপি। গণহত্যার দায়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবিও তাদের। জনগণের অধিকার হরণ, ভোটের অধিকার হরণ, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে তারা যে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল, যার ফলশ্রুতিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে গেছেন। প্রথম চাওয়া যেটা ছিল, একটি চাওয়া অন্তত পূর্ণ হলো যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এখন পরবর্তী যে চাওয়াগুলো, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং রাইট টু ভোট এন্ড রাইট টু চুজ অফ লিডার বাই ভোটিং, এটাও ইনশাআল্লাহ দ্রুত এই সরকার পূর্ণ করবে। আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতির পুনরাবৃত্তি আর চাচ্ছে না বিএনপি। তাই গত ৯ মাসে পতিত দলটির রাজনীতি নিষিদ্ধে সরাসরি বিএনপি কোনো সাড়া দেয়নি বলে মত বিশ্লেষকদের। এই যে কনফ্রন্টেশনাল পলিটিক্স বা যেভাবে প্রতিহিংসা পরায়ণ পলিটিক্স, সেটার থেকে হয়তো বিএনপি বেরোতে চেয়েছে, এটা আমার ১ নম্বর ধারণা। এবং রিকনসিলিয়েশনের চিন্তা করেছে, সেটা কতটুকু যুক্তিযুক্ত বা যুক্তিযুক্ত নয় সেটা ভিন্ন প্রশ্ন। বাট আমার মনে হচ্ছে যে রিকনসিলিয়েশন এবং যে আমাদের হিংসাত্মক রাজনীতি তার বাইরে বেরোতে চেয়েছে। দিন শেষে ভোটের মাঠে বিএনপির জন্য অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার রাত ৯:১৯টার দিকে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। গণহত্যায় জড়িত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আখতার আহমেদ। রোববার উপদেষ্টাদের জরুরি বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের পর থেকেই নিবন্ধন বাতিল নিয়ে আলোচনা শুরু হয়। সোমবার নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সিইসি জানান, প্রজ্ঞাপন হাতে পেলেই এ বিষয়ে সিদ্ধান্ত। পরে প্রজ্ঞাপন জারি হলে বৈঠকে বসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের দলগুলো নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সোমবার দলটির ৭ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করে এ দাবি জানায়। দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, জুলাই গণহত্যায় জড়িত থাকার কারণে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একইভাবে তাদের জোট সঙ্গী জাতীয় পার্টি সহ ১৪ দলও ছাত্র জনতার উপর চালানো গণহত্যাকে পূর্ণ সমর্থন জানিয়েছে। বিগত ৩টি একতরফা নির্বাচনে ১৪ দল এবং জাতীয় পার্টি আওয়ামী লীগকে সহযোগিতা করেছে বলেও জানান গণ অধিকার পরিষদ নেতা। তাদের জোট সঙ্গী জাতীয় পার্টি ১৪ দল বাংলাদেশের নাগরিকদের উপর চালানো গণহত্যাকে পূর্ণ সমর্থন জানিয়ে গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছিল। দলগুলোর নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করে যথাযথ শাস্তির মুখোমুখি করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ। সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ১:১২টার দিকে রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপি জানিয়েছে, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম।
তবে নিজ দলে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন মমতাজ। অবমাননার প্রতিবাদে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। রাজনৈতিকভাবে নানান মতভেদ থাকলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ নয়, কিন্তু যারা ভিন্ন মতাদর্শ ধারণ করে তাদের দ্বারাই জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে। অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এই অবমাননার প্রতিবাদে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলেন শিক্ষার্থীরা। বলেন, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতে আঘাত মানে দেশের ইতিহাস ও অস্তিত্বে আঘাত। যারা এর অবমাননা করেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। জাতীয় সঙ্গীত আমাদের ৭১-এর প্রতিফলন এবং ২৪-এর প্রতিফলনও বলা যায়। তো জাতীয় সঙ্গীতকে অবমাননা করে যাবে সেটা হতে পারে না। জাতীয় সঙ্গীত অবমাননা মানে রাষ্ট্রদ্রোহিতার শামিল আমরা মনে করি। এমনকি আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে সেখানেও জাতীয় সঙ্গীত অবমাননার সাথে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে উল্লেখিত। তারই পরিপ্রেক্ষিতে রাষ্ট্র যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমরা তাদের পক্ষে থাকব। শিক্ষার্থীরা বলেন, যেই ঐক্যের জন্য জুলাইয়ের গণ অভ্যুত্থান, তাতে ফাটল ধরাতে একটি গোষ্ঠী নানাভাবে পায়তারা করছে। ৭১ সালে পাকিস্তানের পক্ষে নিয়েছিল, সেই শক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বন্ধ করার জন্য স্লোগান দিয়েছে। তা আমরা তারই প্রতিবাদ করার জন্য যে এই বাংলাদেশ আমাদের সবার। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এগুলো হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক। এজ এ বাংলাদেশে এই অবমাননা কোনোভাবে নেওয়া যায় না। আমার কাছে মনে হয় যারা এই জাতীয় সঙ্গীত থেকে অবমাননা করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে। গেল শনিবার রাজধানীর শাহবাগে অবরোধ চলাকালে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে পালন করা হয় এই কর্মসূচি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনপিআরকে দুই ভাগে ভাগ করেছে সরকার। সোমবার রাতে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ গঠন করার অধ্যাদেশ জারি করা হয়। এতে বলা হয়, সংস্কারের অংশ হিসেবে এনপিআর দুই ভাগ করা হয়েছে। রাজস্ব নীতি বিভাগের বিভিন্ন পদে আয়কর, কাস্টমস, ভ্যাট, অর্থনীতি, ব্যবসা প্রশাসন, গবেষণা, পরিসংখ্যান প্রশাসন, অডিট, আইন বিষয়ক কাজে অভিজ্ঞদের নিয়োগ দেওয়া হবে। রাজস্ব আদায়ে অভিজ্ঞ কর্মকর্তা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে নিয়োগে অগ্রাধিকার পাবেন। এছাড়া রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন পদে আয়কর ও শুল্ক ক্যাডারের সাথে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হবে। এর আগে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এর আগে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা আলাদা করে অধ্যাদেশ জারি হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন প্রতিষ্ঠানটির কর্মীরা। সোমবার রাজস্ব ভবনে বিভিন্ন বিভাগের কর্মীরা জড়ো হয়ে এনবিআর প্রশাসন ক্যাডার থেকে নিয়োগের খবরে ক্ষোভ জানান। বিশ্লেষকরা বলছেন, আলোচনার মাধ্যমে এখনও বিষয়টি সমাধানের সুযোগ আছে। সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে দুই ভাগ করার উদ্যোগ নেয়। সম্প্রতি রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এনবিআর বিলুপ্তকরণের এই উদ্যোগে ক্ষুব্ধ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। খসড়া অধ্যাদেশটি গ্যাজেট আকারে জারি হতে পারে এমন গুঞ্জনে সোমবার সকাল থেকে রাজস্ব বোর্ডে জড়ো হতে থাকেন কাস্টমস, ভ্যাট ও আয়কর কর্মকর্তারা। এ সময় তারা বলেন, অংশীজনদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এই অধ্যাদেশ গ্যাজেট আকারে প্রকাশ করতে যাচ্ছে সরকার। এ অবস্থায় বৃহৎ কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দেন তারা। আমরা আমাদের ক্ষমতা চাই, আমরা এখানে কাজ করব স্বাধীনভাবে। অফিশিয়ালি বাতিল হয়ে আসবে, সেটা ডকুমেন্টস আমরা দেখতে চাই। এরপর আমরা ফার্দার আলোচনা করব, রিসার্চ করব, যেটা আমাদের জন্য ভালো সেটা মধ্যে আমাদের সবার অংশগ্রহণ থাকতে হবে। তারা জানান, প্রত্যেক কর্মী সংস্কারের পক্ষে আছে, তবে প্রশাসন ক্যাডার থেকে সচিব নিয়োগের প্রতিবাদ জানান তারা। আমরা সংস্কার চাচ্ছি, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থকে মাথায় রেখে এই সংস্কারটা করতে হবে। কাকে কি বলবে, কাকে কি বলছেন, এই বিষয়ে কিন্তু আমরা ঘোর অন্ধকারে, যেটা আমরা শুরু থেকেই ছিলাম, এখনো আছি। বিশ্লেষকদের মতে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সবার পরামর্শকে গুরুত্ব দেওয়া উচিত। কিভাবে আলাদা করা হবে এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ওখানে কাদের পদায়ন করা হবে, সেই জায়গাটায় আসলে ওনাদের আমার মনে হয় যে আপত্তিগুলো আমি যতদূর শুনেছি। তো সেই ক্ষেত্রে যদি একটু রেশনাল ভিউ নেওয়া যায়, এটা খুব জটিল সমস্যা সমাধান করা সম্ভব।
তাদের মতে শুধু এনবিআরকে 2 ভাগ নয়, সার্বিক সংস্কারেও মনোযোগ দিতে হবে সরকারকে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন করে শ্রমবাজার খোলার সম্ভাবনা ও প্রতিনিধি দলের মালয়েশিয়া যাওয়ার খবরে আশাবাদী এ খাত সংশ্লিষ্টরা। তাদের দাবি সরকার যেন কর্মী স্বার্থ রক্ষা করেই নতুন চুক্তি করে। অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি সিন্ডিকেট মুক্ত শ্রমবাজারের দাবি রিক্রুটিং এজেন্সির। তারা বলছেন, দর কষাকষিতে শক্ত ভূমিকা রাখতে হবে বাংলাদেশকে। কর্মী পাঠানোর ক্ষেত্রে সংখ্যা নয়, মানের দিকে জোর দেওয়ার মত বিশেষজ্ঞদের। প্রায় 1 বছর বন্ধ থাকার পর আবারও খোলার সম্ভাবনা তৈরি হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রবাসী কল্যাণ উপদেষ্টার নেতৃত্বে আগামী 14 মে মালয়েশিয়া সফরে যাচ্ছে একটি প্রতিনিধি দল। 21 মে হবে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা। 2012 সাল থেকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যেসব সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার বেশিরভাগই দুদেশের স্বার্থ রক্ষা করতে পারেনি। মধ্যস্বত্বভোগীদের দুর্নীতিতে ভোগান্তিতে পড়েছেন হাজারো কর্মী। 2021 সালের চুক্তিতে রিক্রুটিং এজেন্সি নির্বাচনের ক্ষমতা যায় মালয়েশিয়ার হাতে। নির্বাচিত 101 এজেন্সির সিন্ডিকেট অভিবাসন ব্যয়কে নিয়ে যায় 5.5 লাখে। আর মালয়েশিয়ায় গিয়ে কাজ না পেয়ে অনিশ্চয়তায় পড়েন অনেক কর্মী। রিক্রুটিং এজেন্সিগুলো বলছে, মালয়েশিয়ার বাজার সিন্ডিকেট মুক্ত হলে কমবে অভিবাসন ব্যয়। সিন্ডিকেট ব্যতিরেকে বৈধ সকল রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করা হয় এবং সরকারের একটা নির্ধারিত খরচ ঠিক করবে এবং সেটা খরচটা বাস্তবায়ন করার জন্য সরকার একটা মেকানিজম তৈরি করবে, একটা ডাটা ব্যাংক তৈরি করবে, ব্যাংকের মাধ্যমে টাকা কর্মীরা দিতে পারে, সেরকম একটা সিস্টেম সরকার দাঁড় করাইতে পারে। সিন্ডিকেট যদি না থাকে 1.5 লক্ষ টাকা লোক পাঠানো সম্ভব। আপনাকে বলি 1.5 লক্ষ টাকায় পাঠানো সম্ভব, কারণ করাপশনের মূল উৎপত্তিটা হচ্ছে সিন্ডিকেট থেকে। মালয়েশিয়ার সাথে নতুন চুক্তির ক্ষেত্রে তড়িঘড়ি না করার পরামর্শ বিশেষজ্ঞদের। সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করতে হবে বিভিন্ন অংশীজনের সাথে। এতগুলো টাকা খরচ করে যারা গেছে তাদেরকে কর্মের জিনিসগুলো নেগোশিয়েট না করে নতুন করে এক ধরনের আবার একটা প্রিকারিয়াস মাইগ্রেশন ডিল সরকার করবে, এটা খুবই আত্মঘাতী হবে আমার কাছে মনে হয়। নাম্বার অফ মাইগ্রেশন ইজ নট ইম্পর্টেন্ট, আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কতগুলো আমি ডিসেন্ট মাইগ্রেশন আমি হ্যাপেন করতে পারলাম। বিশেষজ্ঞরা বলছেন, নতুন চুক্তির আগে মালয়েশিয়া যেতে না পারা 17,000 কর্মীদের বিষয়টিও দেখতে হবে অগ্রাধিকার ভিত্তিতে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে আরাকান আর্মির সদস্যদের গুলিতে 2 জেলে গুলিবিদ্ধ হয়েছেন। নাফ নদীতে মাছ ধরার সময় তাদের গুলি করা হয়। এছাড়া নদীর আলাদা স্থান থেকে আরও 3 জেলেকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সংগঠনটি। সোমবার বিকেলে এসব ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলে হেদায়েতুল্লাহ ও মোহাম্মদ হোসেনকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেকনাফে নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, সাবরাং সীমান্তের কাছে মাছ ধরার একটি নৌকা লক্ষ্য করে গুলি চালায় আরাকান আর্মি। এছাড়া অপর প্রান্তে 3 জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা। অপহরণের শিকার জেলেদের ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করেছে প্রশাসন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিনের অপসারণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। সোমবার রাতে চলমান একাডেমিক শাটডাউন কর্মসূচির মধ্যেই নতুন এই কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। তাদের অভিযোগ, আন্দোলনের কোনো পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেননি, অথচ শেষ মুহূর্তে ফেসবুক লাইভে আসেন। দ্রুত সময়ের মধ্যে এক দফা দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীদের। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের একাংশ। একটা মানুষের বিরুদ্ধে পুরো বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবারটা একজোট হয়েছে, তার মানে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে থাকা সকল ধরনের নৈতিক অধিকার অনেক আগেই হারিয়ে গেছেন। আমাদের এখন এক দফা যতক্ষণ না পর্যন্ত পালন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ অনশন চলতে থাকবে। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বলছেন, আর প্রশাসনের পক্ষ থেকে কিছু জানতে পেরেছেন কিনা?
দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের প্রথমে 22 দফা দাবি ছিল, এরপরে কিন্তু তারা বেশ কিছু দাবি নিয়ে কিন্তু ভিসি বরাবর আবেদন করেছিলেন, দাবি জানিয়েছিলেন। পরবর্তীতে আমরা সেই দাবি দেখেছি 4 দফায় পৌঁছায় এবং শেষ পর্যন্ত কিন্তু 1 দফার দাবিতে পৌঁছেছে শিক্ষার্থীরা। সেই দাবিটি হচ্ছে যে ভিসিকে অপসারণ করতে হবে এবং সেই ভিসির অপসারণের দাবিতে কিন্তু বিগত 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি দিয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা প্রতিদিনই কিন্তু তাদের যে আন্দোলন সংগ্রামের যে গুলো রয়েছে সেগুলো কিন্তু পালন করছেন। এক পর্যায়ে কিন্তু তারা গতকাল রাতে আমরা দেখেছি যে তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি দিয়েছিলেন আজ দুপুর 2টা পর্যন্ত। তাদের একটি আলটিমেটাম ছিল, কিন্তু সকাল রাতে তারা একটি সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলনের পরে কিন্তু আমরা দেখেছি তারা আমরণ অনশনের দিকে যায় এবং সেখানে কিন্তু রাত 11:30টার দিকে তাদের এই আমরণ অনশন শুরু হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু এতে অংশ নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই ভিসি অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের এই আন্দোলন অব্যাহত থাকবেন। আমরা যেটি দেখেছি যে এই শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির সাথে কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকদের একটি অংশ। এর সাথে কিন্তু আমরা গতকাল দেখেছি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের একটি অংশ কিন্তু এখানে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং সকালে যখন আমরা এখানে এসেছি তখন আমরা দেখেছি শিক্ষকরা কিন্তু তাদের সাথে বসেছেন, তারা কথা বলছেন, বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, শিক্ষার্থীরা যেটি বলছেন বিভিন্ন সময় তারা 22 দফার দাবি তুলেছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বাস চাপায় নিহত হওয়ার পর কিন্তু আসলে তারা বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু একটি দাবিও তাদের পূরণ হয়নি। উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন সময় উপাচার্য মামলা করেছেন, সেই মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। এরপরে কিন্তু জিডি করা হয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। তারা বলছেন যে কথায় কথায় তাদের বিরুদ্ধে মামলা হামলা, তাদের বিরুদ্ধে জিডি করা হচ্ছে। এই বিষয়টি থেকে তারা পরিত্রাণ চাচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ভিসি অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা যে আন্দোলনগুলো দিচ্ছেন এই আমরণ অনশনে তারা যদি তাদের মৃত্যু ঘটে সেক্ষেত্রে তারা এখান থেকে উঠবেন না যতক্ষণ পর্যন্ত এই ভিসির অপসারণ ঘটবে। আমরা এখানকার শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, শিক্ষকরা যেটি বলছেন দীর্ঘ 9 মাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো উন্নয়ন হয়নি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা স্বৈরাচারের দোসর ছিল তাদেরকে ভিসি তাদেরকে নিয়োগ দিয়েছেন, তাদের সাথে একাত্মতা করেছেন, কিন্তু যারা সাধারণ শিক্ষক রয়েছেন তাদেরকে আসলে মূল্যায়ন করা হয়নি এমনটি অভিযোগ করেছেন তারা এবং তারাও চাচ্ছেন যে আসলে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সাথে তারা একাত্মতা প্রকাশ করে বলেছেন যে আসলে তারাও চাচ্ছেন এই ভিসিকে দ্রুত অপসারণ করা হোক এবং শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেই আন্দোলনের সাথে তারাও একাত্মতা প্রকাশ করেছেন। ইতিমধ্যে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন কিন্তু শাটডাউন রয়েছে। বরিশালের শিক্ষার্থীরা কিন্তু আসলে তাদের সকল শিক্ষা কার্যক্রম শ্রেণীকক্ষ থেকে কিন্তু বিরত রয়েছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা। বরিশাল থেকে বিশ্ববিদ্যালয়ের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন। লিবিয়ার রাজধানী ট্রিপলিতে চলমান অস্থিরতা এবং সশস্ত্র যানবাহনের উপস্থিতির কারণে জরুরি সতর্কবার্তা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে নাগরিকদের নিজ নিজ বাসস্থানে থাকতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বানও জানানো হয়েছে। ট্রিপলিতে বাংলাদেশ দূতাবাসও সেখানকার প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে একই সতর্কবার্তা দিয়েছে। দূতাবাসের বিবৃতিতে সাম্প্রতিক অস্থিরতায় বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি নিজ নিজ বাসস্থানে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় ট্রিপলিতে সশস্ত্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একজন প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করা হয়েছে বলে খবর ছড়ানোর পর এই সংঘর্ষ শুরু হয়। রোজার ঈদের ভুলভ্রান্তি শুধরে কোরবানির ঈদে মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক করতে কাজ করছে সরকার, জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন ঈদকেন্দ্রিক চাঁদাবাজি রোধেও বিশেষ নজর রয়েছে সরকারের। এদিকে সড়ক উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন কোনো সড়কে যেন কোরবানির হাট বসানো না হয় তা মনিটরিং করা হবে, আর গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। ঈদের সময় রাজধানী ছাড়েন 1 কোটিরও বেশি মানুষ, তাই তো প্রতিবারই ঈদ আনন্দের সাথে ভোগান্তির সংখ্যা থেকেই যায়। তবে মানুষের দুর্ভোগ কমাতে চলতি বছর আগেভাগেই সতর্ক অন্তর্বর্তী সরকার। ঈদ উদযাপনে দেয়া হয়েছে 10 দিনের ছুটির ঘোষণা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকালে বিদ্যুৎ ভবনে হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। সমন্বিত পরিকল্পনায় কাজ করছে সরকার বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। চাঁদাবাজি রোধের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। যে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন। আমাদের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নির্দেশনা দেওয়া আছে যাতে করে এগুলোর ক্ষেত্রে কুইক রেসপন্সটা দেওয়া যায়। বৈঠকে উপস্থিত সড়ক ও রেল উপদেষ্টা বলেন, অতিরিক্ত চাপ সামাল দিতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন চলবে। গত রমজানের ঈদের মতো এই কোরবানির ঈদকেও আমরা যাতে করতে পারি, দুর্ঘটনা মুক্ত এবং নিরাপদ এবং আনন্দের করতে পারি, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। পশুরহাট যাতে কোনোভাবেই মহাসড়কে না আসে সে বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয় বৈঠক থেকে। সড়ক মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে। ঈদের সময় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জ্বালানি আমদানি করা হচ্ছে, তাই বিদ্যুৎ বিভ্রাট হবে না বলে আশা উপদেষ্টার। এক্সট্রা জ্বালানি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক খাতে সার্বিক ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বেড়েছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে, যা এ খাতে শৃঙ্খলা ফেরাতে ভূমিকা রাখবে বলছে বাংলাদেশ ব্যাংক। যদিও ব্যাংক নির্বাহীরা বলছেন এর বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছার ওপর। অন্যদিকে অধ্যাদেশের বিভিন্ন বিষয় এখন অস্পষ্ট জানিয়ে ব্যাংক মালিকরা বলছেন আলোচনা ছাড়াই চাপানো হয়েছে এ নীতিমালা। সাময়িক সময়ের জন্য কোনো দুর্বল ব্যাংক সরকার এবং বাংলাদেশ ব্যাংকের মালিকানায় নেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানার কোনো কোম্পানিতে ব্যাংকের শেয়ার হস্তান্তরের আদেশ দিতে পারবে, এমন বিধান করে শুক্রবার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করেছে সরকার। নতুন এ আইনের মাধ্যমে দুর্বল ব্যাংক অন্য ব্যাংকের সঙ্গে একীভূতকরণ, তৃতীয় পক্ষের কাছে বিক্রি কিংবা নতুন শেয়ার ইস্যুসহ বিভিন্ন ব্যবস্থা নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। সরকার কখনো এই আইন দ্বারা একটি এস্টাবলিশড মালিকানার তাদেরকে উৎখাত করে আরেকটি ভেস্টেড গ্রুপের হাতে মালিকানা তুলে দিবে, এই অসৎ উদ্দেশ্যে এই আইন প্রণীত হয়নি। ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখতে এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা করার সুযোগও থাকছে এই অধ্যাদেশে। তবে তার রূপরেখা কি হবে তা এখনও স্পষ্ট নয় বলে মনে করে বিএবি। যে আমরা একটা তো আপনারা যখন পলিসিগুলো করেন তখন আমাদের সাথে একটা আলোচনা করলে তাহলে যেহেতু এন্ড অফ দি ডে আমরাই স্টেক হোল্ডার, এটা আমরাই তো ইমপ্লিমেন্ট করবো। কারণ যদি আমাদেরকে আগে থেকে একটা আমলে নেওয়া হয় তাহলে আমাদের জন্য বিকাম ইজিয়ার, কিন্তু এখন তো এটা মোটামুটি ধরুন আমাদের উপরে ইম্পোজিশন, মানে চাপানের মতো হয়ে গেছে আর কি। ব্যাংকের তহবিল প্রতারণায় ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক কিংবা দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক স্তরের কর্মকর্তাও দায়ী হবেন। মুশকিল হবে যে যখন ইমপ্লিমেন্ট করতে এক্সিকিউট করতে যায় তখন রাজনৈতিক সদিচ্ছা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা যদি থাকে সেই সাপেক্ষে আমি বলবো যে আমার মনে হয় যে এই আইনটা করা হয়েছে এবং এটা ভালোর জন্য করা হয়েছে এবং কনসিডারিং প্রেজেন্ট সিনারিও অফ দ্য কান্ট্রি, স্পেশালি ব্যাংকিং সিস্টেম, এটা প্রয়োজনীয় ছিল। অধ্যাদেশে বলা হয়েছে কোনো ব্যাংকের লাইসেন্স বাতিল করা হলে বাংলাদেশ ব্যাংক তার অবসায়নের জন্য আদালতে আবেদন করবে। আবার কোনো ব্যাংক নিজ থেকে অবসায়নের প্রক্রিয়া যেতে পারবে, তবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কার্যক্রম বন্ধ করতে পারবে না। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্ণফুলী নদীর উপর নির্মিত শতবর্ষী কালুরঘাট সেতু ব্রিটিশ আমলে নির্মাণের পর কয়েক দফা সংস্কারের কারণে সেতুটি এখন টিকে থাকলেও স্থানীয়দের নতুন সেতুর দাবি দীর্ঘদিনের। শেষ পর্যন্ত শুরু হতে যাচ্ছে নতুন সেতু তৈরির কাজ। কাল কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম শহরের সাথে বোয়ালখালী, পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের 3 উপজেলাকে সংযুক্ত করেছে কালুরঘাট সেতু। ঢাকা কক্সবাজার রুটে ট্রেনও চলে এই সেতু দিয়েই। তবে জরাজীর্ণ অবস্থার জন্য এই সেতু দিয়ে যোগাযোগ দীর্ঘদিন ধরেই ছিল ঝুঁকিপূর্ণ। 2 দশক ধরে প্রতিবাদ, বিক্ষোভ এবং নানা আশ্বাসের পর অবশেষে সেখানে নির্মিত হচ্ছে নতুন সেতু। 14 মে নতুন রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেতুটি আলোর মুখ দেখায় খুশি সাধারণ মানুষ। প্রতিশ্রুতি দিয়েছে, কেউ করতে পারেনি। ডক্টর নিঃসরকার আসা মাত্রই এই একনাগের প্রথম বৈঠকে আমাদের ব্রিজটা অনুমোদন দিয়ে দিছে। অনেক লোকে কালুঘাট ব্রিজে মারা গেছে, ঠিক আছে, এই ব্রিজটা খুবই দরকার। সেতুর পরামর্শক নিয়োগ, জমি অধিগ্রহণ ও প্রকল্পের বিস্তারিত নকশা চূড়ান্ত করতে কেটেছে বছরের পর বছর। ভিত্তিপ্রস্তর স্থাপনের পরই শুরু হবে 11,560 কোটি টাকা ব্যয়ে 11 কিলোমিটার দীর্ঘ ও 100 ফুট প্রশস্ত সেতুর কাজ বলছে কর্তৃপক্ষ।
কালুরঘাট ব্রিজের যে ভিত্তিপ্রস্তরটা উদ্বোধন করা হবে, কিন্তু আমাদের সার্কিট হাউসে এটা চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। ভিত্তিপ্রস্তর স্থাপনের পরবর্তীতে যে প্রক্রিয়াগুলি আছে সেই প্রক্রিয়াগুলি মেনটেন করা হবে। দীর্ঘসূত্রিতা বাদ দিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের। আর আমরা চাই এটা খুব তাড়াতাড়ি কাজটা শুরু হোক, কারণ এই ভোগান্তি আর কতদিন। টেকসই হতে হবে, আমাদের দীর্ঘদিন ব্যবহার করা যায় সেই জন্য সেরকম হতে হবে। তো চট্টগ্রামের সংক্ষিপ্ত সফরে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, বন্দরের অংশীজনদের সাথে মত বিনিময় ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অনিয়ম দুর্নীতির কারণে যশোর, ঝিনাইদহ সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মুখ থুবড়ে পড়েছে ভেড়া ছাগলের পিপিআর টিকা প্রকল্প। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রকল্পের টাকা লোপাটের। এদিকে গবাদি পশুর টিকা না পাওয়ায় বিপাকে পড়েছেন লাখো খামারি। ভাইরাসজনিত রোগ পিপিআর এর কারণে ছাগল ও ভেড়ার মৃত্যুর হার 90%। এ কারণে দেশে প্রতি বছর খামারিদের লোকসান প্রায় 184 কোটি টাকা। রোগ প্রতিরোধে 2023 সালে 30 কোটি টাকা ব্যয়ে সারা দেশে শুরু হয় 5 বছর মেয়াদী পিপিআর টিকা প্রকল্প। সারা দেশে 4,500-এর বেশি স্বেচ্ছাসেবককে ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়। তাদের সম্মানী ডোজ প্রতি 5 টাকা মওকুফ করা হয় ভ্যাট ট্যাক্সও। অভিযোগ উঠেছে এই সম্মানীর 10 থেকে 20% বিল পরিশোধ করা হয়নি। এছাড়া নির্ধারিত ভ্যাকসিনের চেয়ে অতিরিক্ত দেখিয়ে তুলে নেওয়া হয়েছে বাড়তি বিল। কাজ শেষে আমরা ছোট বড় ইউনিয়ন সবাই মিলে একটা ভাগযোগ করি, সেখানে আমাদের 1 লক্ষ করে টাকা দিয়েছে, বাদ বাকি টাকা স্যারেরা কেটে রেখে দিয়েছে। খালি স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়, নিয়ে পরে ওনারা কিন্তু ওই যে বেশি করে ডোজ লিখে নিয়েছে। এই জন্য যে অভিযোগের কথা বললেন যে হয়তো কোথাও 40,000 50,000 ডোজ ভ্যাকসিন, ওনারা কিন্তু বেশি দেখে ওই বিলটা কিন্তু ওনারা উঠাই নিয়েছে ওই সময়ে। কর্মকর্তাদের দাবি, বিল তোলার অফিস খরচ হিসেবে ভ্যাকসিনেটরদের টাকা কেটে রাখা হয়েছে। যে অডিট খরচ বলেন কিংবা অ্যাকাউন্টস খরচ বলেন, কিছু খরচ তো থাকেই। সেই টাকাগুলোই সাধারণত অফিসকে তারা হয়তো দিয়েছে। প্রকল্প চলাকালে খোলা বাজারে পিপিআর ভ্যাকসিন কেনাবেচা নিষিদ্ধ করেছে মন্ত্রণালয়। তাই গবাদি পশুর টিকা না পাওয়ায় বিপাকে পড়েছেন অনেক খামারি। এবছরের টিকা আমাকে পাইনি, সত্যি কথা যেটা। কোনোদিন ফ্রি ভ্যাকসিন পাইনি এবং সরকারি লোক আসেনি। এই ঘটনায় এপ্রিলে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে খুলনা বিভাগীয় কার্যালয়ে। ওরা লিখিতভাবে এবং মৌখিকভাবে যে জবাবটা দিয়েছে সারমর্ম করে আমি খুলনা পরিচালক বরাবর ডকুমেন্ট সহই সাবমিটটা করা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে ছাগল প্রায় 3 কোটি আর ভেড়ার সংখ্যা অন্তত 39 লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।